নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। 20 মে হাওড়া লোকসভা ভোট, তার আগেই রক্তাক্ত হাওড়া। বাঁকড়ার পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা। এলোপাথারি গুলি, ঘটনায় আহত 2, আটক 3 দুষ্কৃতী। লোকসভা ভোটে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের ভূমিপুত্র বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। জনমানসে প্রার্থীর গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ক্ষমতা পরখ করার পর ভোটের আবহে উত্তপ্ত হাওড়া। ভর দুপুরে বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পঞ্চায়েতের প্রধান। উত্তপ্ত বাঁকড়া, পঞ্চায়েত অফিসে শুটআউট। হাওড়ার বাঁকড়ায় 3 নম্বর পঞ্চায়েত অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব। মুখ ঢেকে পঞ্চায়েত অফিসে ঢুকে পড়ে 3 জন দুষ্কৃতী। এরপরই এলোপাথারি গুলি চালায় তারা। দুষ্কৃতীদের আক্রমণের লক্ষ্য খোদ পঞ্চায়েত প্রধান। টেবিলের পেছনে লুকিয়ে কোনো রকমে প্রাণ বাঁচান তিনি। ঘটনায় আহত পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা সহ 2। প্রধান এই ঘরে বসেছিল এবং দুষ্কৃতীরা 3 জন দুষ্কৃতী এসেছিল। এসে আগ্নেয়াস্ত্র দেখে এলোপাতারি গুলি চালা, দেখতে পাচ্ছ একেবারে কাঁচ ভেঙে গুলি ভেদ করে চলে গেছে। এর আগেও দুষ্কৃতীরা পঞ্চায়েত প্রধানকে হুমকি দেয় বলে অভিযোগ। বারবার তাঁকে পদ থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হতো। উদ্বেগ, আতঙ্ক। সরকারি দপ্তরে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় আতঙ্কে সরকারি কর্মীরা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী কারণে এই হামলা? ঘটনার নেপথ্যে নিজের দলেরই একাংশের দিকে অভিযোগের আঙুল বাঁকড়ার পঞ্চায়েত প্রধানের। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মথুরাপুর থানায় এফআইআর দায়ের। পঞ্চায়েতের টাকা তছরূপের দায়ে বাপি ও তার স্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পঞ্চায়েতের বিজেপি প্রধান। লোকসভা ভোটে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের ভূমিপুত্র বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। জনমানসে প্রার্থীর গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ক্ষমতা পরখ করার পরই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই বাপি হালদার এবং তার স্ত্রী শিলি হালদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ বিজেপি। কৃষ্ণপুর পঞ্চায়েতের প্রধান অনুপ মিস্ত্রির দাবি, কৃষ্ণপুর পঞ্চায়েতে বাপি স্ত্রী শিলি হালদার প্রধান থাকাকালীন একটি রাস্তার জন্য 3 বার কাজ দেখিয়ে টাকা তুলেছেন। যদিও রাস্তার সারাই বা রাস্তা তৈরি কিছুই হয়নি। অনুপবাবুর অভিযোগ, বহুবার স্থানীয় বিডিও, এসডিও এবং মথুরাপুর থানায় অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপ মিস্ত্রি। গত 12 এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফে অভিযোগ পাওয়ার পরেও কেন এফআইআর শুরু করা হলো না, কারণ না দর্শানোয় মথুরাপুর থানার ওসিকে শোকজও করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অনুপ মিস্ত্রির অভিযোগের ভিত্তিতে ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদার, তার স্বামী তৃণমূল প্রার্থী বাপি হালদার সহ মোট 8 জনের নামে এফআইআর শুরু করল মথুরাপুর থানা। শুধুমাত্র এফআইআর শুরু নয়, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। বাপি হালদারের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগের ভিত্তিতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। মথুরাপুর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। মনোনয়ন জমা দেওয়ার আগে আর 5 জন রাজনীতিবিদদের থেকে অন্য পথে হাঁটলেন দীপক অধিকারী ওরফে দেব। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে করলেন রক্তদান। যত ভোট তত গাছ, মনোনয়ন পেশের দিন প্রতিশ্রুতি ঘাটালে তৃণমূল প্রার্থীর। মন্দিরে পুজো দিয়ে ভোটের মনোনয়নপত্র জমা দিতে বলেছিলেন, কিন্তু অন্য পথেই এগোলেন ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। জনপ্রতিনিধিদের প্রধান ধর্ম মানবিকতা, তাই মন্দিরের বদলে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে গেলেন টলিউডের এই তারকা। করলেন রক্তদান। শুধু রক্তদানই নয়, মনোনয়ন পেশের দিন নয়া স্লোগান, প্রতিশ্রুতি দেবের গলায়, যত ভোট পাবেন তত গাছ লাগানো হবে ঘাটালে। এরপর মনোনয়নপত্র জমা দেন ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী। কথাটাও মানুষের কাছে পৌঁছবে। এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম। আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। গত দুবারের ঘাটালে তৃণমূল সাংসদ দেব, কিন্তু গত ফেব্রুয়ারি মাসে দেবের দল ছাড়ার জল্পনায় সরগরম ছিল বাংলার রাজনীতি। দল না ছাড়লেও ভোটে দাঁড়াতে চান না বলে দিদিকে মনের কথাও জানিয়েছিলেন, কিন্তু শেষমেশ সব জল্পনা জটিলতার অবসান। ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়ছেন দেব। মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা হাইকোর্টে সন্দেশখালী রিপোর্ট জমা সিবিআইয়ের। সন্দেশখালীতে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। তদন্ত প্রক্রিয়ায় রাজ্য এবং সিবিআইকে বেশ কিছু নির্দেশ দেয় আদালত। সিসিটিভি এবং
এলইডি আলো লাগানো নিয়ে রিপোর্ট না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আদালত। আবু তালেবের বাড়ির অস্ত্র নিয়ে রাজনৈতিক চর্চা। এই আগ্নেয়াস্ত্র দেখেই কি জমি লুট? সিবিআইয়ের কাছে অভিযোগ, শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার একটা অংশ শেখ শাহজাহানের দাবি তদন্তকারীদের। এই বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে একাধিক জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রসেন গায়েন ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে। জিয়াউদ্দিন মোল্লা ইডি হেফাজতে। সন্দেশখালীর আগারহাটির পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, পঞ্চায়েত সদস্য প্রসেন গায়েনের বিরুদ্ধে সুন্দরীখালী ও লাউখালী গ্রামের বিভিন্ন জায়গায় একের পর এক চাষের জমির চরিত্র বদলের অভিযোগ। সেখানে একদিকে ফিশারি, অন্যদিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি কেড়ে নিয়ে অন্যকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মালিকানা পাইয়ে দেওয়ার অভিযোগ। বসিরহাটের মহকুমা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। আদালতের নির্দেশে সন্দেশখালী ঘটনা তদন্তে সিবিআইয়ের ওয়েবসাইটে অভিযোগ করেছেন বীরেন গায়েন, বিনয় গায়েন, চঞ্চল গায়েন, মনোরঞ্জন গায়েন, সুজিত গায়েন। এই পরিবারের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা অভিযোগ খতিয়ে দেখেন। তাদের বয়ান রেকর্ড করেন। 21 ভোটের পর থেকে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী আগ্নেয়াস্ত্র দেখিয়ে এইসব জমি লুট করেছে বলে অভিযোগ। শুধু আগ্নেয়াস্ত্র মজুত করে ভয় দেখানো নয়, আগারহাটি শ্মশানের জমি ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। 69 শতক শ্মশানের জমির মধ্যে 18 শতক জমি দখল করার অভিযোগ। সিবিআই পোর্টালে অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে তদন্তে সিবিআই। দীর্ঘদিন ধরে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে আগারকাটি খাল। এই খালের মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষ। গ্রামবাসীদের দেওয়া তথ্য ও বয়ান রেকর্ড করেছে সিবিআই। গ্রামবাসীদের দাবি, আগের জায়গায় ফিরে আসুক খাল ও শ্মশান। বুধবারও শাহজাহান মার্কেটে হানা দেন সিবিআই আধিকারিকরা, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শেষ পর্যন্ত ব্রিজভূষণকে প্রার্থী পদ থেকে সরালো বিজেপি। এই মুহূর্তে নিশ্চিন্তে বড় খবর, শেষ পর্যন্ত ব্রিজভূষণকে প্রার্থী পদ থেকে সরালো বিজেপি। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন ব্রিজভূষণ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরটা, তোমার কাছে জানতে চাইবো, শেষমেশ ব্রিজভূষণকে প্রার্থী পদ থেকে সরালো বিজেপি, কি সাফাই দিচ্ছে বিজেপি? দেখো, সেভাবে সাফাইয়ের তো বিষয়টা নয়। মোট 6 বারের সাংসদ এই ব্রিজভূষণ শরণ সিং, যিনি ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান। এই কৈসারগঞ্জ আসন থেকেই তিনি 3 বার সাংসদ নির্বাচিত হয়েছেন। 2019 সালে 2 লক্ষেরও বেশি ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ভারতীয় কুস্তি সংস্থায় যে সমস্ত কিশোরী কুস্তিগীররা রয়েছেন তাদের ওপর যৌন নিগ্রহ করেছেন তিনি, এমনটাই অভিযোগ ছিল। তার বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন করেন বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সাক্ষী মালিকের মতো শীর্ষস্তরের কুস্তিগীররা, এবং দীর্ঘদিন সেই আন্দোলন চললো। তারপরে আমরা দেখলাম শীর্ষস্তরের কুস্তিগীররা নিজেদের পদক বিসর্জন দিলেন। তারপরেও কিন্তু সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি ভারতীয় জনতা পার্টি। কিন্তু বিরোধীরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির উপর তাদের চাপ বজায় রেখেছিল, এবং সেই চাপের কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে কৈসারগঞ্জ আসন থেকে ব্রিজভূষণ শরণ সিংকে টিকিট দিল না বিজেপি। তার জায়গায় টিকিট দেওয়া হলো তারই পুত্র করণভূষণ সিংকে, এবং করণভূষণ সিংকে যেহেতু টিকিট দেওয়া হয়েছে, ফলে এই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিরোধীদের একটা রাজনৈতিক হাতিয়ার হলো। কারণ এক্ষেত্রে কি তাহলে পরিবারতন্ত্র বলা যাবে না? যে এতদিন ধরে বিজেপি সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে পরিবারতন্ত্র নিয়ে আঙুল তোলে, ফলে সেক্ষেত্রে যখন ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে টিকিট না দিয়ে তারই পুত্রকে টিকিট দেওয়া হচ্ছে ওই একই কেন্দ্রে, তখন খুব স্বাভাবিকভাবেই ওই বিজেপির বিরুদ্ধেও পরিবারতন্ত্রের যে অভিযোগ, সেই ইস্যুটা আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরোধীদের হাতে চলে এলো। তসমিনা, একদমই অঙ্কুর, অর্থাৎ ব্রিজভূষণকে সরিয়ে ব্রিজভূষণের ছেলেকে প্রার্থী করলো বিজেপি। ধন্যবাদ তোমাকে অঙ্কুর। এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে তৃণমূল, শোনাবো আপনাদের কি বললো তৃণমূল। BJP says it's against parivarvad or family politics. It rails against dynastic politics. BJP says it's against dynastic politics. What is this but dynastic politics? The fact is, Mr. Brijbhushan Sharan Singh's other son is already an MLA. Now his other son has also got an MP ticket. So one son is an MLA, one son has got an MP ticket, and Brijbhushan Sharan Singh himself will continue to be powerful in the Kaisarganj area. What is this but complete family politics, parivarvad? নজর রাখবো পরবর্তী খবরে। সন্দেশখালী জমি লুটের অভিযোগের তদন্তে সিবিআই আধিকারিকরা। সিবিআই এর পোর্টালে অভিযোগের নাম উঠে এলো শাহজাহানের আরেক সাগরেদ। এলাকার তৃণমূল নেতা
মিজানুর রহমানের নাম। বেনামে জবরদখল করে জমি বেচার অভিযোগ মিজানুরের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর। বেনামে জমি দখল করে বিক্রির অভিযোগ সন্দেশখালী তৃণমূল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। সন্দেশখালী ১ নম্বর ব্লকের শর্টবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়ার একাধিক গ্রামবাসীর কাছ থেকে জমির চরিত্র বদল করে সরকারি তথ্য নষ্ট করে জমি বিক্রির অভিযোগ। ইতিমধ্যেই সন্দেশখালীর যাবতীয় তদন্ত ভার নিয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা রাজবাড়ির ডুগরিপাড়া এলাকায় গিয়ে এই অভিযোগের সত্যতা যাচাই করেন। তাঁরা গ্রামবাসীদের বয়ান রেকর্ডও করেন। গ্রামবাসীদের অভিযোগ, তাদের জমি ছলে বলে দখল করেছেন মিজানুর। প্রশাসনের বিভিন্ন দপ্তরে কড়া নাড়লেও লাভ হয়নি। অভিযোগ অস্বীকার করে শেখ শাহজাহানের ডানহাত মিজানুর রহমান বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এইসব জমির সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। সিবিআই সূত্রের খবর, এলাকার বেশ কিছু জমির পাট্টা আছে, রেকর্ড নেই, আবার জমির রেকর্ড আছে, পাট্টা নেই। ফলে সেই সব জমির প্রকৃত কাগজপত্র নিয়ে ধন্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। তাপদাহকে উপেক্ষা করেই প্রচারে দিলীপ ঘোষ। প্রচারের মাঝে গাড়ি থেকে নেমে চাষিদের সঙ্গে কাটলেন ধান। জয়ী সম্পর্কে ১০০% আশাবাদী তিনি। বললেন, আসন বাড়বে বিজেপির। ৪ঠা জুনের পর পেশি ভাইপো একা বসে থাকবেন। ভোট পেতে কি না করতে হয় ভোট প্রার্থীদের। কখনো হুটখোলা গাড়িতে, কখনো গান বেঁধে বিরোধীদের আক্রমণ, কখনো বা হাতে তুলে নেন গদা ত্রিশূল। আর এবার মাঠে নেমে চাষিদের সঙ্গে ধান ঝাড়তে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। চাষিদের হাতে তুলে দিলেন পদ্ম ফুলের ছবি দেওয়া হাত পাখা ও ক্যালেন্ডার। বললেন, আমি চাষার ছেলে, চাষ দেখেছি, করেওছি। বর্ধমানে এসেছি, পুরো কৃষি ক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করি, সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমি ওটা হাত লাগাই। এরপর মন্তেশ্বরের কুসুমগ্রাম সিংহালিতে প্রচার সেরে কালনা গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী। কুণাল ঘোষকে তৃণমূলের পদ থেকে অপসারণ নিয়েও প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বলেন, এখানকার এমএলএও টাকা নিয়েছে। উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, ইডি সিবিআইকে তথ্য দিন। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। খেতে জল নেই, শুকিয়ে চাষের জমি। অনাবৃষ্টিতে সমস্যা বেড়েছে আলিপুরদুয়ারের চাষিদের। বৃষ্টি না এলে চলতি মরশুমে চাষের ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা করছেন তারা। সময় মতো ড্রেজিং হয় না, ফলে গরমের সময় সেচের জল পৌঁছায় না আলিপুরদুয়ারের বেশিরভাগ ক্ষেতেই। দীর্ঘ অনাবৃষ্টি, তার উপর নেই সেচের ব্যবস্থাও। সবজি ক্ষেতের দিকে তাকিয়ে মাথায় হাত আলিপুরদুয়ারের পূর্ব সাঁতালির চাষিদের একাংশের। খেতেই শুকোচ্ছে ঝিঙে, করলা, পটল, লাউ সহ গরমের আনাজ। ফসল ঘরে তোলার সময় পার হয়ে গেলেও শুকিয়ে কাঠ সেসব সবজি। এখনই বৃষ্টি না পড়লে চাষের প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এবার না ওই যে হচ্ছে কয় বছর থাকি এরকম লাগে, সালে বছরে বছরে একটু একটু বেশি বেশি হইতে যায়। হ্যাঁ, এবার আরো বেশি। কোথায় জল সল কিছু নাই, সব মরে যাচ্ছে, সব আস্তে আস্তে মরে যাচ্ছে। সব বেস্ট। কি করে খাবে এই গরিব জনরা? ওই যে সবজিরা মরে যাচ্ছে, পটলরা মরে যাচ্ছে, কি করবো? এটা এখন সেলোটা খারাপ, জল দেওয়া না অন্য কিছু, অন্য ঝিঙ্গা আছে, করলা আছে। হ্যাঁ, গাছটা মরে যাচ্ছে। তো কেন মরে যাচ্ছে? ওই যে গরমে। আলিপুরদুয়ারে তাপমাত্রা 37 ডিগ্রির আশেপাশে। সাধারণত ডুয়ার্সে এতটা গরম পড়ে না। চাষিদের অনেকেই বলছেন, এমন গরম আগে দেখেননি তারা। গরমের সঙ্গে যুঝে সকাল থেকে খেতে খাটাখাটনির পরও লাভের অঙ্কটা শূন্যই থেকে যাচ্ছে চাষিদের একাংশের। বৃষ্টির আশায় দিন গুনছেন আলিপুরদুয়ারের চাষিরা। এই নিয়ে খুবই চিন্তায় পড়েছে ডুয়ার্সের সবজি চাষিরা। আলিপুরদুয়ারের পূর্ব সাঁতালি থেকে অজয় শাহ, কলকাতা টিভি। দামোদর থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলা শুনানিতে রাজ্য সরকারের প্রতি কড়া মন্তব্য প্রধান বিচারপতির। শুধু এফআইআর দায়ের করে ক্ষত হলেই হবে না, অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে বলে বার্তা হাইকোর্টের। আদালত বালি উত্তোলন করতে বার্তা দিলেও রাজ্য জুড়ে চলছে দেদার বালি উত্তোলন ও পাচার। পুলিশ প্রশাসনকে 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের এহেন নির্দেশের ঠিক উল্টো ছবি কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। বালি উত্তোলন যে এখনো চলছে অবৈধভাবে, সেই ছবিটা দেখাবো। কয়েকশো মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি অজয় নদের একেবারে বক্ষে বড় পেলোডার মেশিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি দিনে দুপুরে সেই বালি কিন্তু চুরি করছে বালি মাফিয়ারা। এই চিত্রটা বীরভূম জেলার সার্বিক অঞ্চলের। বালি পাচারে বিরোধীদের জোড়া নিশানা তৃণমূল ও প্রশাসনের দিকে। বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসন বালি উত্তোলন বন্ধে পদক্ষেপ করে। পশ্চিমবাংলায় তো আইনের শাসন চলে। একই ছবি অন্ডালেও সেখানেও প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার। রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিতে চলছে অবৈধ বালি পাচার, যুক্তি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের। একই ছবি কাটোয়াতেও, সেখানেও রমরমিয়ে চলছে অজয় নদ থেকে বালি উত্তোলন। প্রশাসন নির্বিকার। বালি উত্তোলন বন্ধের ভুরি ভুরি অভিযোগ জমা হলেও প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল স্থানীয়দের। রাজ্যের প্রশাসনিক প্রধান বালি উত্তোলন বন্ধে বারবার কড়া নির্দেশ দিয়েছেন, তবে বালি পাচার বন্ধ যে হয়নি তা গোটা রাজ্যের বালি পাচারের সামগ্রিক ছবিতেই স্পষ্ট। বালি উত্তোলন ও পাচার বন্ধে এবার রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট। 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের বালি পাচারের ছবি আদৌ কতটা বদলালো তাই এখন দেখার। কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন রাত দিন।